অন্তর্বর্তী সরকার আরো 1 থেকে 2 বছর ক্ষমতায় থাকবে, তখন দুর্বল মন্ত্রীরা পরিবর্তন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত্যে জাতীয় সরকার গঠিত হবে। এছাড়া সংবিধান বদলে তীব্র গুঞ্জন উচ্চকিত হলে আগামী 5 বছর গণপরিষদের নির্বাচন সংবিধান প্রণয়ন ও গণভোটে কাটবে। নির্বাচনে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে, তবে পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে দুটি কৌশলের উপর। এই প্রশ্নের মধ্যে এসেছে পুলিশ সদর দপ্তরের হঠাৎ সতর্কবার্তা, যেখানে সারা দেশের সব ইউনিটকে দেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ। বর্তমান অন্তর্বর্তী সরকার আরো 1 থেকে 2 বছর থাকবে, তারপর নির্বাচনে বিএনপির ক্ষমতা আরোহণের সম্ভাবনা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে কঠিন জবাব দিয়েছে জামাত ইসলাম, আনুষ্ঠানিকভাবে ফরমালি। মারি সালাম জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি তোমাদেরকে। মার হয় কিন্তু বাড়ি কোনো আওয়াজ হবে না, শুধু এতটুকু হবে, জ্বলবে কিন্তু বাড়ি কিছু বলা যাবে না। সিংহের মতন একদিন বাইচা থাকবে, শিয়ালের মতন 100 দিন বাইচা থাকার দরকার নাই। আজকে দেখেন মাশাআল্লাহ, সাহস দেখেন। আমি জানি এটার পর অনেক কিছু ঘটবে, নগদ ওষুধ দিয়ে আলাইছে মাশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডক্টর ইউনূসের একসঙ্গে ভারতের 10 চুক্তি বাতিল, আতঙ্ক দিল্লিতে। 14 মাসের মেয়াদে অত্যন্ত সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূসের প্রশাসন। অন্য লেভেলে খেলতেছে। কি লেভেলে খেলতেছে জানেন? শেখ হাসিনার সাথে 10টা গোপন চুক্তি করছিল, ওই 10টা গোপন চুক্তি ছুঁড়া ফেলা দিছে, বাতিল ঘোষণা করে দিচ্ছে। এখন তো তাদের মাথা খারাপ হয়ে গেছে। ভারতের রাজনীতিতে এবং ভারতের সাংবাদিকদের চোখে মুখে ঘুম হারাম হয়ে গিয়েছে যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনায় হাত দিয়ে সেই কাজ এগিয়ে নেওয়ার পরিদর্শন করতে এসেছেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে বাতিল হতে চলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন। হঠাৎ দেশ জুড়ে পুলিশের বিশেষ সতর্কবার্তা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়িয়ে আরও 2 বছর থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস। কপাল পুরল বিএনপির। এবার কি করবে সেনাপ্রধান, জানতে পারবেন আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের তারেক রহমান সাহেব মায়ের সেবা করার জন্য আজ থেকে 15 মাস আগেও কিন্তু বাংলাদেশে আসতে পারতো, কারণ উনি তো 16-17 বছর নিজের মাকে দেখে নাই। একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছিল, ওনার মাও বিপদে ছিল, উনিও বিপদে ছিল। এর মধ্যে ওনার নিজের ভাইকে হারাইছে, কিন্তু এই 5ই আগস্টের পরে সে বিপদ তো থাকার কথা না। ওনার তো ছুঁইটা আসার কথা ছিল নিজের মায়ের কাছে, সেই মায়ের কাছে যে মায়ের সাথে ওনার পৃথিবীতে আসার আগেই সম্পর্কটা হয়েছে, কিন্তু উনি আসে নাই। মা নিজে জায়গায় দেখা করে আসছে এবং দেখা করে আমার বাংলাদেশে চলে আসছে সন্তানকে রাইখা। তাহলে সন্তান কেন আসতেছে না? কনফার্ম থাকেন, মায়ের অনুমতি পায় নাই। মা না করছে, না তুই এখন আসবি না, আসতে পারবি না, কারণ মা তো 3বার দেশ চালাইছে। মা বুঝে দেশ কি অবস্থায় আছে, আমার সন্তানের উপর কি বিপদ যাইতে পারে। কিন্তু এখন আসার সময় হয়েছে। 4টা গাড়ি কিনতেছে, অনেক দামি গাড়ি, বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ। আপনি গ্রেনেড মারবেন, গুলি করবেন, কিছু করতে পারবেন না। এর মধ্যে 2টা বড় বাস আর 2টা প্রাইভেট কারের মতো বা জিপের মতো। এই 2টার মধ্যে একটা তারেক রহমান সাহেবের, আরেকটা বেগম খালেদা জিয়া। আর ওই বাসগুলা যত নেতা আছে ওই নেতারা যাবে। আমার মনে হয় নির্বাচনী প্রচারণার জন্য ওনারা সারা দেশ পয়সা বেড়াবে, এরকম একটা প্রোগ্রাম মাথায় নিছে। এটা অনেক আগেই নেওয়া উচিত ছিল। যাই হোক, যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল। এখন আমরা অপেক্ষায় থাকলাম ওই গাড়িগুলো কবে বাংলাদেশে ঢুকে। ওই গাড়িগুলো ঢুকলেই আপনারা বুঝতে পারবেন তারেক রহমান সাহেব 2-1 সপ্তাহের মধ্যেই চলে আসবে। আসা উচিত। উনি না আইসা অনেক ক্ষতি হয়েছে, দলে অনেক ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতিটা কেমন জানেন? দেখেন, এই যে গত 1টা বছর, এই 15 মাসের মধ্যে 1টা বছর ওনারা শুধু বসতেছিল, সংস্কার করবে, বিচার করবে, নির্বাচন কিভাবে হবে, কি পদ্ধতিতে হবে, জুলাই সনদপত্রটা কিভাবে আসবে, কিভাবে ঘোষণা দিবে, এই আলাপই চলতেছিল। কোনো সুরাহা পাচ্ছিলাম না। কেন পাচ্ছিলাম না? আপনারা একটুখানি চিন্তা করলেই বুঝতে পারবেন। ওইখানে যে বসতেছিল, কারা বসতেছিল? ওইখানে কিন্তু ডক্টর ইউনূস সাহেব বসে নাই। আর এদিকে থেকে দেখেন, আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেবও যায় নাই জামাত ইসলাম থেকে। আবার দেখেন, সবচেয়ে বড় দলের তারেক রহমান সাহেবও যায় নাই, ওনাদের প্রতিনিধি গেছে। আর ওই প্রতিনিধিদের সঙ্গে ডক্টর ইউনূস সাহেবের প্রতিনিধিরা বসছে, ইউনূস সাহেব বসে নাই। যদি ডক্টর শফিকুর রহমান, তারেক রহমান সাহেব এবং ডক্টর ইউনূস সাহেব এবং বেছে বেছে বড় দলের নেতাদের নিয়ে ভাই 6-7টা সিটিং দিলে যে কাজটা হয়ে যেত, সেই কাজটা 1 বছরও হয় নাই, কারণ মেইন লোকগুলো তো বসে নাই। এই যে দেখেন না, জুলাই সনদপত্র পার করলো যেদিন, এই গত পরশুদিন, এই অনুষ্ঠানটা ফ্লপ হইলো কেন? পুরো সুপার ফ্লপ তো। কারণ কি জানেন? ওখানে ডক্টর ইউনূস সাহেব ভাষণ দিতেছে, আর পিছনে কারা? সব দলের প্রতিনিধি। দলের মেইন লোক খুব কম ছিল, বিশেষ করে যে বড় দল, বড় দলের তারেক রহমান সাহেব তো ছিল না, আবার এনসিপির নাহিদ ইসলাম ছিল না, আরেকটা বড় দল জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেব ছিল না। এমন না যে ডাক্তার শফিকুর রহমান সাহেব অসুস্থ, উনি বাড়িতে না, উনি শ্রমিক দলের একটা মিটিং এ ছিল মিরপুরের সাইডে, ওনাদেরকে সময় দিছে, কারণ উনি গুরুত্ব দেয় এখানে। কেন গুরুত্ব দিতে যাবে ভাই? এখানে তো সব প্রতিনিধি, মেইন লোক তো লন্ডনে ভাই। এখানে একটা দুঃখের ব্যাপার ভাই, আমার খুব দুঃখ এটা, যে আমাদের দেশটা অনলাইনে পরিচালনা করতেছে একটা বড় দলের নেতা। হ্যাঁ, তারেক রহমান সাহেব এই মোবাইল দিয়ে পুরো দেশটাকে চালাবার চেষ্টা করতেছে। আবার দেখেন, সবচেয়ে বড় দল যেটা পালায়া চলে গেছে, তারাও কিন্তু ওই মোবাইল দিয়ে কিন্তু দেশটা পরিচালনা করতে চাইতেছে। কতটা দুর্ভাগ্য আমাদের। দেখেন, আওয়ামী লীগ যখন নির্বাচন করছে, গত 3টা নির্বাচনে বারবার ডাকছে না? হ্যাঁ, বিএনপিকে ডাকছে, গোপনে ডাকছে, পাবলিকলি ডাকছে, যে আসো আসো নির্বাচন করো, তোমাদেরকে এই কটা সিট দেওয়া হবে। ওনারা যায় নাই, ফাঁদে পা দেয় নাই, কারণ ওনারা জানে লেভেল প্লেইং ফিল্ডটা নাই, এখানে নির্বাচন করতে গেলে ধরা খাবো। ঠিকই ভাবনাটা আছে, ওনারা এই জন্যই যায় নাই। কিন্তু যখনই তাদেরকে তাড়াই দেওয়া হলো, তখন থেকে ওনারা বারবার চিৎকার করতে লাগলো,
থাকলো যে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই, কারণ কারণ এখন তো কোনো প্রতিদ্বন্দ্বী নাই, বড় প্রতিদ্বন্দ্বী তো ভাইজা গেছে ভারতে, এখন কোনো প্রতিদ্বন্দ্বী নাই, নির্বাচন দিলে তো আমরাই পাস করুন, এই জন্যই বারবার নির্বাচন চাইতেছিল। ধরে নেন যদি ওই 3 মাসের মধ্যে, হ্যাঁ জুলাই গণ অভ্যুত্থানের 3 মাসের মধ্যে যদি নির্বাচন দিয়ে দিত, হ্যাঁ ভাই 300 আসনই তারা পাস করতো, কারণ সবাই মাথার মধ্যে তো ওইটাই, এরা চলে গেছে এখন সবচেয়ে বড় দল বিএনপি, বিএনপিকে আমরা ভোট দেবো, কিন্তু সেটা তার হইতে দেওয়া হয় নাই, সেটা ঝুলতে ঝুলতে যায় প্রায় 2 বছরে ঠেকতেছে, কিন্তু যখন নির্বাচন হবে তখন 2 বছর হয়ে যাবে, কিন্তু আর এই 2 বছরে অনেক পানি গড়ায় গেছে, অনেক কিছু মানুষের চোখের সামনে চলে আসছে, যা দেখে মানুষ এতটা ব্যথিত, সাধারণ জনগণ এবং অন্য ধর্মের ভাই বোনেরাও সবাই কিন্তু একটা চেঞ্জ চাচ্ছে, একটা পরিবর্তন চাচ্ছে। এই কি এই অরাজকতা তো মাইনা নেওয়া যায় না, এদের হাতে ক্ষমতা দিলে আবার তো দেশ ওই একই পথে যাবে, এরকম একটা রব উঠে গেছে। আর এই রবটা উঠে যাওয়ার পিছনে ভাই একমাত্র কারণ কি জানেন? কিছু ভুল মানুষের কথাবার্তা, হ্যাঁ কিছু ভুল মানুষের কথাবার্তা। ওরা যদি একটু বুঝা নিত, একটু মাইনা নিত যে আরে ভাই আমরা তো 16 বছর আন্দোলন করছি, অনেক কিছু করছি, কিন্তু আমরা তো শেখ হাসিনাকে সরাইতে পারি নাই, যারা সরাইলো তাদেরকে কেন আমরা অবহেলা করব, তাদেরকে আমরা বুকে টাইনা নিই, তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করি না কেন? ফাঁকা মাঠে তো গোল দিয়া লাভ নাই, একটা বিরোধী দল তো লাগবে, শক্ত বিরোধী দল না থাকলে সরকার গঠন করে কি করবেন ভাই? 2 বছর টিকতে পারবেন না, আবার ধাক্কায় টাইনা নামায় দিবে ভাই। সিনেমাতে দেখেন না, হিরো যত বড়ই হোক, যত কারিশমা দেখাক না কেন, ভিলেন যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু ছবি জমে না, অ্যাকশন ছবি জমে না। হিরো যত বড়ই সুপারস্টার হোক না কেন, একটা সুপারস্টার ভিলেন লাগবে, নাইলে কিন্তু সিনেমা জমবে না। ঠিক তেমনি একটা বড় বিরোধী দল যদি আপনারা না নিয়ে সরকার গঠন করেন তাহলে কি সরকার টিকবে না। যার জন্য ওই পিআর সিস্টেম চাইছে। পিআর সিস্টেম দিলে কি হতো জানেন? অনেক দলই এই সংসদে যাইতে পারতো, হ্যাঁ ছোট বড় অনেক দলই সংসদে যাইতে পারতো। আপনারা বড় দল হিসাবে আপনারা তো অনেক সিট পাবেন, হ্যাঁ ভাই এটা কোনো ভুল নাই, কিন্তু আপনাদের ওই সাহসটা রাখা উচিত ছিল যে আমরা বিরোধী দল সঙ্গে নিয়ে যাই, পিআর সিস্টেমে চলে যাই, কোনো অসুবিধা নাই তো ভাই। ওইটা আপনারা চান নাই, কারণ আপনারা জানেন আপনারা ক্ষমতায় যাবেনই, কারণ আপনাদের দলটা বড়, কিন্তু এই বড় দলে একটা বড় মন তো থাকতে হবে, একটা বড় মন না থাকলে মানুষের মন পাবেন কিভাবে? আগে রাজনীতি তো ভাই এখন চলবে না, মানুষ বুঝা ফেলায়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে কঠিন জবাব দিয়েছে জামাত ইসলামী, আনুষ্ঠানিকভাবে ফরমালি। নাহিদরা ভেবেছিল যে কারো বুদ্ধিতে এআই অথবা অন্য কেউ কারো লিখে দেওয়া ইংরেজিতে পোস্ট দিয়ে বেঁচে যেতে পারবে, জামাতকে 2টা গালি দিয়ে একটু মানসিক সন্তুষ্টি অর্জন করতে পারবে না। নাহিদের এই বক্তব্য জয় বাংলা। প্রথম কথা হচ্ছে নাহিদের যে জামাত বিরোধিতার যে প্রজেক্ট, ওটা জনগণ খায়নি, আলোচনায় আনতে পারেনি। একটা সময় ছিল নাহিদ ইসলামরা কিছু বললে এটা নিয়ে তোলপাড় তৈরি হতো, মাহফুজ একটা ফেসবুকে স্ট্যাটাস দিলে সেটা নিয়ে তোলপাড় তৈরি হতো, সব গণমাধ্যম ফলাও করে রিপোর্ট করত এবং সেটা নিয়ে কয়েকদিন তুমুল আলোচনা চলত। যেমন সাদিক কায়েমের বিরুদ্ধে নাহিদ ইসলাম যে ফেসবুক পোস্ট দিয়েছিলেন ডাকসু নির্বাচনের আগে, রাজনীতিতে ওটা নিয়ে অনেক দিন উত্তেজনা বিরাজ করছিল, কিন্তু এখন আর নাহিদদের পোস্ট চলে না, ইংরেজিতে দিক আর বাংলায় দিক, ওটা মানুষ খায় না। তো নাহিদের ফেসবুক পোস্ট ফ্লপ। প্রথম যে জনগণ ওটা খায় না, কিছু কিছু গণমাধ্যম রিপোর্ট করেছে, কিন্তু ওটা জনগণ পড়ে না, মানে নাহিদকে কি বলছে জনগণ আগের মতো আগ্রহ নাই। একটা সময় আগ্রহ ছিল, নাহিদ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাদিক কায়েম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো নাহিদ কথা বলছে সাদিক কায়েমকে নিয়ে, অতএব দেখি কি বলছে, পক্ষে বিপক্ষে কি, কমেন্ট চেক করি, কত কি কি রিয়াকশন করেছে একটু দেখি। কিন্তু এখন আর এই আগ্রহ নাই যে নাহিদ আবার কে। মানে জুলাই ব্যবসা করতে করতে জনগণ নাহিদদেরকে নিজেদের মন থেকে ভুলিয়ে দিয়েছে, এই এক ধরা। এরপরে জামাত শিবিরের অ্যাক্টিভিস্টরা যে যুক্তি খণ্ডন করেছে ওতে নাহিদের বক্তব্য ডিবাঙ্ক হয়ে গেছে। এরপরে জামাত ইসলাম ফরমালি একটা স্টেটমেন্ট দিয়ে নাহিদের বক্তব্য বাকিটা জয় বাংলা করে দিলেন, শেষ। এখন নাহিদ তো হতাশ, এত চেষ্টা করে কষ্ট করে অন্য কারোর মাধ্যমে অথবা এআই এর মাধ্যমে একটা ইংরেজিতে পোস্ট দিলাম জামাতের বিরুদ্ধে, এই পোস্ট জনগণও খাইলো না, কিচ্ছু না, চরমনাইও কিন্তু খেয়ে দিয়েছে। কারণ জামাতের মিত্র হিসাবে চরমনাইকে ইঙ্গিত করে এই পিআর পদ্ধতিতে আন্দোলনকারী দল হিসেবে আখ্যায়িত করেছে। তো চরমনাই এটা জবাব দিয়েছে যে চরমনাই পিআর পদ্ধতিতে আন্দোলন করে কমপক্ষে 15 বছর যাবত বা তারও বেশি, 17 বছর যাবত। অতএব নাহিদ ইসলামের কথা মিথ্যা। নাহিদ সব দিক থেকে ধরা খাচ্ছে। নাহিদ এখন ওই বিকাশে নাহিদ হয়ে আসে। ভিপি নূর যেরকম বিকাশ নূর মানুষ বলে, আমি কিন্তু বলি না। আমি দেখেন একটা কথা বলি প্রসঙ্গক্রমে, যে সময়টাতে ভিপি নূরেরা বিকাশে টাকা উঠিয়েছিল, বিকাশ নগদ রকেটে, এবং মানুষ টাকা দিয়েছিল, এটা ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অর্জন এবং ভিপি নূরদের ক্রেডিবিলিটির প্রমাণ, জনপ্রিয়তার প্রমাণ। আচ্ছা, আপনি বিকাশে টাকা চান না যে ভাই আমরা এই কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই, আমাকে বিকাশে টাকা দিন, দিবে আপনাকে কেউ? কাকে দিবে? জনগণ যাকে ভালোবাসে, বিশ্বাস করে, তাকে দিবে। তো ভিপি নূরদের লক্ষ কোটি টাকা মানুষ বিকাশে দিয়েছিল, ওটা ছিল তাদের ভালোবাসার বা ভিপি নূরদের অর্জন। চাইলেই তো কেউ দেয় না, ওটা তো জোর করে আনে নাই। জামাতের এয়ানত যেরকম স্বতঃস্ফূর্ত ভাবে দেয়,
তো ভিপিনুরদের বিকাশের টাকাও স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে। বরং জামাতের এয়ানাত তো অনেকে লজ্জায় পরেও দিতে হয়। যেমন সাপোজ আমাকে যদি ধরে যে ভাই 10,000 টাকা না দিলে হয় না, আমি দিতে না চাইলেও চক্ষু লজ্জায় হলো দিয়ে দিই। অনেক সময় খুশি হয়ে দিই, অনেক সময় কারণ কোনো মাসে যদি ওই এয়ানাত বা বিভিন্ন এগুলোই যদি কয়েক লক্ষ টাকা দেওয়া হয় তখন একটু যে এই মাসে এত দিলাম পরের মাসে দিই, কিন্তু তারপরও চেয়েছে চক্ষু লজ্জায় দিয়ে দিন। কিন্তু কমন আহ্বানে যে আপনি নির্দিষ্ট কারো কাছে চাইলো না, কিন্তু আপনি স্বতঃস্ফূর্তভাবে আপনার কাছে ফোন দিয়েও চাইলো না, জাস্ট ফেসবুক পোস্ট দিল যে দান করেন, তখন আপনি ওইটা দেখে দান করলেন। কোন পরিমাণ ভালোবাসা থাকলে এই দান করতে হয়। অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা শর্তসহ 15% বাড়ল। আজকের এই মুহূর্তটা শিক্ষা বিভাগের জন্য সত্যি ঐতিহাসিক। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 15% করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এই অর্থ 2 ধাপে পাবেন তারা। মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য 1 নভেম্বর থেকে 7.5% এবং আগামী বছরের জুলাই থেকে 7.5% মোট 15% বাড়ি ভাড়া ভাতা কার্যকর হবে। শতাংশ হারে এই ভাতা নিশ্চিত করতে পেরে একজন শিক্ষক হিসেবে শিক্ষা উপদেষ্টা নিজেকে সৌভাগ্যবান মনে করেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন শিক্ষকরা আরও অধিক সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের সচেষ্ট থাকা দরকার। এই পথটা সহজ ছিল না, নানা মতভেদ, বিতর্ক ও অভিযোগ সব কিছুই ছিল। কোনো বিতর্কের উত্তর না দিয়ে শিক্ষা মন্ত্রণালয় ক্রমাগত একটা ন্যায্য ও টেকসই সমাধানের লক্ষ্যেই কাজ করে গিয়েছে। নেপথ্যে থেকে শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয় নিরলসভাবেই বিভিন্ন মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদ আর প্রধান উপদেষ্টার সঙ্গে কাজ করে গিয়েছেন যেন শিক্ষকদের দাবি শোনা ও বোঝা হয়। মন্ত্রণালয় মনে করে এটি কারো একার জয় নয়, এটি যৌথ সাফল্য। শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষকদের আন্দোলন আমাদের বাস্তবতা বুঝিয়েছে, সরকার দায়িত্বশীলভাবে সাড়াও দিয়েছে, আর সবাই মিলে আমরা আজ এমন এক অবস্থানে এসেছি যেখানে সম্মান, সংলাপ আর সমঝোতায় জিতেছে। এখন সময় ক্লাসে ফিরে যাওয়ার। আজকের এই সমঝোতা হোক নতুন সূচনা, পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও শিক্ষাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর প্রতিশ্রুতি নিয়ে। তিনি আরও বলেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা আর গুণগত মানসম্মত শিক্ষার বিস্তার ঘটিয়ে বাংলাদেশকে আমরা একটি মর্যাদা সম্পন্ন জায়গায় নিয়ে যেতে পারব। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবি নিয়ে অনশন করেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। চলমান এই কর্মসূচিতে এরই মধ্যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ সহ 6 শিক্ষক অসুস্থ হয়ে পড়েছিলেন।